আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক বলছি, ঢাকা, বাংলাদেশ থেকে। আমরা আজ যাচ্ছি বাংলার ঐতিহাসিক এক শহর, প্রাক্তন বাংলার রাজধানী সোনারগাঁয়ে। আমার সাথে আছে তারেক ভাই এবং আমাদের নায়ক মিজান ভাই। হিরো ভাই। বেশি হয়ে গেল আর কি। অসাধারণ এক ট্যুর হবে আজকে, আমি জানি আপনারা এনজয় করবেন। প্রাচীন যুগে সোনারগাঁ ছিল বৌদ্ধ ও হিন্দু যুগে একটি গুরুত্বপূর্ণ বন্দর ও নগর। তখনও এটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ, তার শাসনকাল ছিল 1338 থেকে 1349 খ্রিস্টাব্দ। তখনও রাজধানী ছিল সোনারগাঁ। তিনি প্রথম স্বাধীন বাংলার শাসক। এ সময়ই সোনারগাঁ বাংলার রাজধানী হিসেবে স্বীকৃত। এর পাশে 12 ভূঁইয়াদের যুগ। 12 ভূঁইয়াদের সময় ঈশা খাঁ, সেটা হলো 1600 শতকে। রাজধানী আবারও সোনারগাঁ। মুঘলদের বিরুদ্ধে তিনি প্রতিরোধ গড়ে তোলেন। এটি ছিল তার রাজনৈতিক ও সামরিক কেন্দ্র। এরপর আসে মুঘল আমল, রাজধানী স্থানান্তর হয় ঢাকায়। সোনারগাঁও গুরুত্ব হারালেও শিল্পকেন্দ্র হিসেবে টিকে থাকে। বিশেষ করে মসলিন বাণিজ্যে বিখ্যাত ছিল। আর আমরা সেই সোনারগাঁতে আজকে বেড়াতে যাচ্ছি। বাই দ্য ওয়ে, এটাও আমার শ্বশুর বাড়ি আর তারেকের বাবার বাড়ি সোনারগাঁ। আশ্চর্যজনক হলে সত্যি যে যদিও সোনারগাঁ আমার শ্বশুরবাড়ি, বুরুন্দি অনেকবার বেড়াতে গিয়েছি, কিন্তু এই সোনারগাঁয়ের যে পানাম নগরী, এটা আমার কখনো যাওয়া হয়নি। বিশ্বাস হয় না, তাই না? সত্যি আমি কখনো যাওয়া হয়নি, যাই করে যাওয়া হয়নি। আলহামদুলিল্লাহ যাচ্ছি। মুকুল ভাইকে থ্যাংক ইউ, মুকুল ভাইকে ধন্যবাদ। আর সাথে তারেক, ওই দুজনের সুজন আমরা যাচ্ছি, কারণ তারেক না আসলে আজকে হয়তো আমাদের যাওয়া হতো না। তারেক ভাইকে আজকে উৎসর্গ করা হলো, আজকের ট্যুরটা উৎসর্গ করা হলো তারেক ভাইকে। এখানে ঢোকার জন্যে 150 টাকা এন্ট্রি ফি। এখানে আমাদের আসতে লাগলো ঘন্টাখানেক। আমরা সকালবেলা চলে এসেছি, সকাল, এতে ট্রাফিক জ্যাম একটু কম পেয়েছি। বিউটিফুল শীতের সকাল। আজ আমরা এসেছি ইতিহাসের এক জীবন্ত অধ্যায়ে, সোনারগাঁ। একসময় বাংলার রাজধানী, যেখানে বণিকদের পদচারণায় মুখর ছিল পথঘাট, আর সোনালী সুতোয় বোনা মুসলিন ছুঁয়ে যেত ইউরোপের রাজপ্রাসাদ। এই মাটিতে হেঁটেছেন সুলতান, নবাব আর বিদেশি পর্যটকরা। পানাম নগরের নীরব দালান আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে
বাংলার ঐশ্বর্য, শিল্প আর হারিয়ে যাওয়া গৌরবের গল্প নিয়ে। আজকের ব্লগে আমরা ঘুরে দেখব সোনারগাঁর ইতিহাস, স্থাপত্য আর সেই সব না বলা গল্প, যেগুলো এখনও বাতাসে ভাসে এই প্রাচীন নগরীর অলিতে গলিতে। পানকৌড়ি লজ্জা পেয়েছে মনে হয়, না ডুব দিছে। লজ্জা পেয়ে তো ডুব দিচ্ছে। ঝাঁকে ঝাঁকে মাছ, পুকুরে ঝাঁকে ঝাঁকে মাছ, সব তো তেলাপিয়া মনে হয় ভাই, কই মাছ তো না। তেলাপিয়া না তো ভাই। তেলাপিয়া, তেলাপিয়া, তেলাপোকা, ওই যে তেলাপোকা। বড়। ওই যে একটা বটল ফেলা রাখছে কিন্তু। অসাধারণ সুন্দর এই প্যালেস, এবং এটা রেনোভেট করা হয়েছে যতটুকু সম্ভব আগের মতো করেই। আর একসময় এখানে ঢোকা যেত, ভিতরে পুকুর পাড়ে যাওয়া যেত, কিন্তু এখন এটা বন্ধ করে দেওয়া হয়েছে প্রিজার্ভেশনের জন্য। আজকে ওদের মনে হচ্ছে যে ঈদ করতে এসছে, আর হ্যাঁ ঈদের পরের দিন ঘুরতে এসে জামাই লয়া বা ঈদের দিন সাজ্জা গুজ্জা। তো এটাই হলো বড় সর্দার বাড়িটার নাম। সুবহানাল্লাহ, এর যে ফিল, এখানে আসার পর রাইট ওয়ে আমার গায়ের মানে লোম দাঁড়িয়ে গেছে একেবারে, যে এইখানে বাংলার বারো ভূঁইয়ারা, ওয়াও, তারা এখানে থেকেছে এক সময়, তাদের পদচারণে ব্যস্ত ছিল এই প্যালেস। কি অসাধারণ সুন্দর, আনবিলিভেবল। আর এই পালঙ্ক, বিশাল পালঙ্ক, তবে এটাকে মনে হয় আরো সুন্দর করে রাখা যেত। হিউজ সাইজের মটকা, এত বড় মটকা এখন কি বানানো সম্ভব? কেউ বানাতে পারে? আমি শিওর না। কিংবা এটা মডার্ন সময় তৈরি হয়েছে কি না এর সম্পর্কে কোনো বর্ণনা কোথাও লেখা নাই, কাজেই বলা যাচ্ছে না। বাট দিস ইজ হিউজ। এই যে কিছু একেবারে অরিজিনাল যে ওয়ার্ক, এটা দেখতে পাচ্ছি আমরা। তো আর পরে বাকিটুকু তো রেনোভেট করা হয়েছে, এটা আমরা সবাই জানি, কিন্তু অরিজিনাল যে ওয়ার্ক, সুবহানাল্লাহ, কি কারুকার্য, কি নিখুঁত, বিউটিফুল ওয়ার্ক। ঢাকলা যাওয়ার জন্য একটা রাস্তা। খুব সুন্দর নৌকা। তো বাড়ির ভিতরে কিছু কাঠের অরিজিনাল কারুকার্য, কিছু খেলনা দেখতে পাচ্ছি। অ্যাগেন এগুলোর যদি ডেসক্রিপশন লেখা থাকতো, হিস্ট্রি লেখা থাকতো কোথাও, তাহলে আমাদের দর্শকদের জন্য অনেক অনেক ভালো হতো, আমরা এনজয় করতে পারতাম আরও বেশি, এবং বাংলার হিস্ট্রিও জানতে পারতাম। তো প্রথমে আমি শুরুতে বলেছিলাম যে এখানে ঢোকার রাস্তা বন্ধ করে দিয়েছে। আসলে আমি এই ব্যারিকেড দেখে ভেবেছিলাম তাই, কিন্তু টিকিট কেটে এর ভিতর আসা যায়, যেমন আমরা এসেছি। ফটো সেশন হচ্ছে এখন বিভিন্ন পোজে। আসলে এমন সুন্দর জায়গায় নায়িকা নিয়ে আসা প্রয়োজন। আপনি একা আসলে ফটো শুটিংয়ে সেই আনন্দ নাই। নায়িকা কিন্তু বউ হতে পারে, বউকেও নায়িকা বলে অনেকে, কাজেই এটাকে খারাপ অর্থে নেওয়ার কোনো কারণ নাই, বাট ডেফিনেটলি ইটস এনজয়েবল। এবং কি সুন্দর, কি বিউটিফুল। আগের দিনের সিমেন্ট আর এখনকার সিমেন্ট।
এগুলো যদি ভালো ইয়েতে রিপেয়ার সরকারের চাহার আমাদের পুরনো দিনের এই এই জানালা এরকম ছিল, আলো আসবে, বাতাস আসবে, অথবা প্রাইভেসি। হ্যাঁ, আমার ছোটোবেলাও আমাদের বাড়িতে এরকম ছিল জানালা। এর নিচে দেখতে পাচ্ছি আমরা অরিজিনাল যে মাটি এবং আসলে তখন তো ছিল সিমেন্ট না, চুনাপাথর অথবা অন্যান্য কিছু মিশিয়ে যে বানানো হতো সেটা। উপরে ইটের কাজ দেখেন। আমি ছোটো ছোটো বেবিদের পায়ের নুপুরের শব্দ শুনতে পাচ্ছি, তাদের দৌড়ে দৌড়ে আমি ফিল করছি এখানে এসে। এই ব্রিকের কাজ আমার কাছে মনে হচ্ছে অরিজিনাল, এটা মনে হয় না নতুন করে করা, এটা অরিজিনাল ব্রিকগুলো দেখে বোঝা যাচ্ছে। এই যে আর একটা রুম, এটা খুবই ছোট, খুব বেশি হলে 10 ফিট বাই 10 ফিট, এবং সিলিং অত উঁচু না। বোঝা যাচ্ছে এটা গরমে, প্রচণ্ড গরমে অনেক কমফোর্টেবল হবে, ঠান্ডা থাকবে রুমটা। কি শান শওকত ছিল তাদের এক সময়, আর এখন কোথায় তারা। এই যে ঐতিহাসিক নিদর্শনগুলো, এগুলো আসলে আমাদেরকে বোঝানোর জন্যে যে আমাদের জীবন কত ক্ষণস্থায়ী। আপনি যত 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 ক্ষমতাবান, ক্ষমতাশালী, যতই যাই থাকুক সম্পত্তি, যাই থাকুক আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না, এইভাবে ফেলে রেখে যাবেন। এবং তারপরেও কিন্তু আমরা যত রকমের অন্যায়, অবিচার, অত্যাচার করতে পারি টাকা কামানোর জন্যে, সম্পদ তৈরি করার জন্য, জমা করার জন্য, কিন্তু এটা আমাদের কোনো কাজে আসবে না। তো এগুলো ওই বিভিন্ন খাটের অথবা ফার্নিচারের কিছু অংশ। ওয়ান্স অ্যাগেন আবারও বলছি যে খুবই দুঃখজনক, যেখানে কোনো ডেসক্রিপশন দেওয়া নাই, কোনো বর্ণনা দেওয়া নাই, এটার ঐতিহাসিক তাৎপর্য কী, কিচ্ছু লেখা নেই কোথাও। এটা আসলেও ডিসঅ্যাপয়েন্টিং। আর আশা করি কর্তৃপক্ষ এই নিয়ে একটু চিন্তাভাবনা করবেন এবং যা যা আছে নিদর্শনগুলো, এগুলোর সম্পর্কে কিছু ধারণা দিবেন দর্শকদের। এবং এটা মনে হচ্ছে অরিজিনাল একটা স্ট্যাচু গণেশের, কিন্তু এখানে কোনো কিছু লেখা নাই, এটার কোথায় পাওয়া গেছে, কোত্থেকে এসছে, কত বছর আগের, কোনো ডেসক্রিপশন দেওয়া নাই। যেটারও কোনো ডেসক্রিপশন নাই, কোথাও কোনো কিছু ডেসক্রিপশন নাই। যে কিউরেটর, আসলে তার তো এদিকে মনোযোগ দেওয়া উচিত। একটা পুরনো দিনের লাঙল চাষের জন্যে বলদের ঘাড়ে চাপিয়ে দিয়ে চাষ করা হতো। কোরআন পড়ার অথবা বই পড়ার রেহাল। ও মাই গড, কোনো প্রোটেকশন নাই, এটা যে কেউ কিন্তু খুলে নিয়ে যেতে পারে এইভাবে। আমরা নিয়ে যাইনি, কিন্তু যে কেউ চুরি করে নিয়ে যেতে পারে তাদের ব্যাগে ভরে, এটা কোনো প্রোটেকশন নাই, যে কেউ, মানে এটা একেবারে আনপ্রোটেক্টেড। হ্যাঁ, তো আমরা কবে একটু কেয়ারফুল হব, কারণ সরকারের কাছ থেকে বেতন নিচ্ছি কিন্তু কাজ করছি না, এটা তো আসলে অ্যাকসেপ্টেবল না। আশা করি এই ভিডিও দেখে একটু সতর্ক হবেন এবং সরকারের এবং জাতীয় সম্পত্তির প্রতি একটু মনোযোগী হবেন। শুধু বেতন কালেক্ট করলে হবে না, আপনার যে দায়িত্ব সেটাও পালন করতে হবে। আমি জানি না এটা আপনারা সবাই চেনেন কি না। এই যে দেখতে পাচ্ছেন, এটা দুইটা হাঁড়ি একসাথে, উপরটা ছিদ্রওয়ালা আর নিচে কোনো ছিদ্র নাই। তো মুড়ি বালু দিয়ে যখন ভাজা হয়
তখন উপরের হাঁড়িতে ঢালা হয়, সব বালু নিচে পড়ে যায় এবং উপরের হাঁড়িতে থাকে শুধু মুড়ি, মচমচে ভাজা মুড়ি। ছোটোবেলা আমরা দেখেছি মা, নানু, দাদিকে এটা দিয়েই মুড়ি ভাজতে। এটা তো ভাপা পিঠার, এটা সবাই চেনেন, ভাপা পিঠার হাঁড়ি। একটা দর্শনীয় ব্যাপার যে আমাদের এলাকার যে ছোটোবেলা থেকে পুতুল থেকে এসেছি, তাদের ফেসগুলো বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়। এটা কেন বুঝলাম না, সব কিছু তো ডিটেল দেওয়া আছে, শুধু ফেসের জায়গায় এভাবে বানানো হয়েছে। এই যে আরেকটা জিনিস, এটার কোনো ইনফরমেশন দেওয়া নাই। এটা সরাই হতে পারে, কী বলে এটাকে, যে পানি রাখতো মাটির, তো এটা সেটা কিনা বুঝতে পারছি না, কারণ কোনো ইনফরমেশন দেওয়া নাই, কোনো ডেসক্রিপশন দেওয়া নাই, কিচ্ছু দেওয়া নেই। এটা কোমরের যারা মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানায় তাদের একটা ইকুইপমেন্ট। এটাকে বলে আসলে কি চাক বলে, মৃৎশিল্পের, হ্যাঁ এটা চাক বলে কি না কি বলে আমি জানি না। খুবই অ্যামেজিং এবং ডিস্টার্বিং একটা জিনিস দেখলাম। এখানে একটা লিফট, এই লিফটের কী প্রয়োজন আমি জানি না। সত্যি এটার এই প্রজেক্ট করতে যে কত কোটি টাকা কার পকেটে গিয়েছে আমি জানি না, কিন্তু এটা আমি আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। কারুকার্যকর একটা দৌড়, কাঠের দরজা। তারেক ভাই এখানে এসে বসেন। বসে আছে বাঁশের আগায় একলা পানকৌড়ি। আমি যতটুকু জানি সে সময়ের যে এই কাজগুলো, এই লবণ লোনায় ধরে গেছে, বাট তখন যেগুলো বানানো হতো ওটা চুনা পাথর গুঁড়ো করে, সাথে আমি চুনা পাথর মানে কি আপনার ওই যে ঝিনুকের গুঁড়া, তারপরে লাল ইট সব মিলেমিশে যে সুরকি বানানো হতো সেটা আসলে দিয়ে বানানো হতো এই বিল্ডিংগুলো। বড় সর্দার বাড়ি দেখে এখন আমরা আরও এক্সপ্লোর করবো, আরও ভিতরে। তারেক সর্দারের বাড়ি দেখবে না আমাদের। লিচু গাছে লিচু হয়েছে, আম হয়েছে। ওই যে আম, ও আম এসে গেছে অলরেডি গাছে। লিচু কই? লিচু গাছ আছে, লিচু গাছ। হ্যাঁ এখানে তো এখানেও কোনো ডেসক্রিপশন দেওয়া নাই। এই প্রথম একটা নিদর্শন দেখলাম যার ডেসক্রিপশন দেয়া আছে, যেটা কাঠের সিন্দুক। এই যে একটা প্রাণী যেটা সিংহের মতো, একটা হাতি খাচ্ছে, কাজে তার সাইজ আমরা ধারণা করে নিতে পারি। আর তার মুখটা হলো সিংহের, আর হাতটা হলো কী বাবা মানুষের মতো না, তেলন দেয়া, আর পা হলো পাখির। অ্যামেজিং একটা কম্বিনেশন অ্যানিমাল। কুম্ভকর্ণের নাম সবাই শুনে এসছেন। এই আমি জীবনে প্রথম কুম্ভকর্ণের কোনো একটা ছবি অথবা শিল্প দেখলাম যাকে দেখানো হচ্ছে সে কেমন। বিশাল বড় সিন্দুক, কাঠের সিন্দুক। এই যে মকর যাকে বলা হয়, তার ফেসটা হলো হাতির মতো, মাছ খাচ্ছে, আবার পিছন অংশটা একটা মাছের। বিভিন্ন ধরনের নৌকা বাংলাদেশে যেটা ব্যবহার হয়, তাদের একটা প্রেজেন্টেশন, একটা অরিজিনাল নকশি কাঁথা, খুব নিখুঁতভাবে ছোট ছোট স্টিচ দিয়ে বানানো। এটা সেই জিনিসটা কি আপনারা কেউ জানেন? আমি জানি আপনারা কেউ অনেকেই জানেন না। এটাকে আমরা ছোটোবেলা বলতাম হাতা। এটার মধ্যে একটা ওই উপরে কাঠের একটা স্টিক লাগানো হতো, আর এটা দিয়ে চারকোল অথবা আগুন তোলা হতো। আমরা ঈশা খাঁর তরবারি, এটা মনে হয় ন্যাশনাল মিউজিয়ামে আছে না? এখানে কিছু তার নিদর্শন দেখতে আশা করেছিলাম,
আর তার অথবা তার ব্যবহার করা জামা টামা এইসব, কিন্তু সেগুলো কিছুই নাই। আপনার এখানে যা আছে সব বেশিরভাগই 200 বছরের পুরনো অথবা তার কম, 200-150 বছর পুরনো নিদর্শন সব আছে এখানে। আর যাই হোক, এনজয় করলাম, আরও ঘুরবো, আমরা আরও ঘুরে বেড়াবো। ওই একই নিকোটিনটা আমার যাচ্ছে, কিন্তু কোনো গন্ধ বা কোনো কিছু হচ্ছে না। তো যখন বাঁশের সাঁকো, এটা খেলে আপনার মনে করেন আপনার পেটে থেকে প্রপোর্শনটা দেখেন। একটা আইল্যান্ড, সেখানে সুন্দরবনের টাইগার আমাদেরকে স্বাগতম জানাচ্ছে সেই আইল্যান্ডে যাওয়ার জন্য। এটা কোনো বডি সাইজ বাট আনফর্চুনেটলি যে শিল্পী, তার কাছে খুবই প্রিমিটিভ। এখানে দেখতে পাচ্ছি শাপলা আছে এই লেকে, এখন তো পানি নাই শীতের দিন, বাট বর্ষায় আই এম শিওর অত্যন্ত দৃষ্টিনন্দন হয় এটা, এই জায়গাটা। একটা পজিটিভ দিক তো শেয়ার করতেই হবে, নেগেটিভ বললে তো আসলে হয় না। তো যেই পজিটিভ সাইড আমার কাছে এবার এখানে এসে ভালো লেগেছে সেটা হলো ছবি তোলা নিয়ে কেউ কোনো খুব একটা বাড়াবাড়ি করে নাই। মিউজিয়ামের ভিতরে গেলাম, সেখানে ছবি তুললাম, কেউ বাধা দেয়নি। তো কাজেই এটা ভালো লেগেছে, কারণ আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের সভ্যতা, আমাদের মতো ব্লগার যারা আছে তারা সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছি, এবং আমাদেরকে যদি সেখানে ছবি তুলতে না দেওয়া হয়, ভিডিও করতে না দেওয়া হয়, সেটা তো কোনো লাভ নাই, বরঞ্চ আমরা আমাদের দেশকে সেইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো না। তো আশা করি বাংলাদেশ অন্য যত প্রত্নতাত্ত্বিক সাইটগুলো আছে সেখানেও ছবি তোলার ক্ষেত্রে যে বিধিনিষেধ আছে সেগুলো তুলে ফেলা হবে, কারণ এটা আসলে আমাদের ক্ষতিকর, এটা আমাদের কোনোভাবেই প্রোটেক্ট করে না। এমন না যে আমাদের এই ছবি দেখে কেউ সেই বিল্ডিংটা তুলে নিয়ে যাবে অথবা সেই নিদর্শনগুলো চুরি করে নিয়ে যাবে। এটা যা নেওয়ার সেটা অলরেডি নেওয়া হয়ে গেছে, নতুন করে নেওয়ার কিছু নাই। হ্যাঁ, এখানে একটু বসা দরকার। অসম্ভব সুন্দর কোয়াইট একটা জায়গা। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো পানাম নগরী। এখন আমরা যাচ্ছি কারুপল্লী, সেখান থেকে যাবো পানাম নগরী। এটাও কি লিচু গাছ না? এই গাছটা চিনতে পারলাম না, কেউ যদি জানেন শেয়ার করবেন আমার সাথে। ভাইয়া আমি উত্তরা থেকে আসি। এখানে ভর্তা, পিঠা এগুলোর আয়োজন আছে। এটা নারকেল পুলি আমি চাইলে আপনাকে গরম করে দিব, আপনি বসুন, আপনার কোনটা কোনটা লাগবে। নিয়ে গেলে তো মাইক্রোওয়েভে গরম করে। বাজারে কিছু করার নাই ভাইয়া, তবে 380 টাকা দামের ভুট্টা আনি, একটু ভালো চেষ্টা করি। এটা কি ইয়ার খেজুরের টানা না আখের গুড়? খেজুরেরটা ভাইয়া। আখের গুড়। এখানে একটা পিঠা ঘর আছে, এই ব্রিজটা পার হওয়ার পরেই এখানে একটা পিঠা ঘর। আমরা এখানে এসেছি একটু পিঠা খেতে, সকালের নাস্তা। তো বাংলাদেশের এটা কি ভাজা কি এটার নাম? এটা নারকেল পুলি। নারিকেল পুলি। নারিকেল পুলি যেটা ভাজাটা মচমচে, যেটা খারাপ না খেতে, মজাই। I wish you were here, yeah. My favorite, নারিকেল। একটু বেশি চুই, যেরকম ক্রিস্পি হওয়ার কথা সমস্ত আর পেস্ট্রির মতো, সেরকম না। দইয়ের মধ্যে আর একটু তেল দেওয়া দরকার ছিল মনে হয়। What else do you got? ভাপা পিঠা তৈরি হয়ে গেছে। এখানে ভিতরে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে, যা একটা কিচেন হাউস, বিভিন্ন ধরনের পিঠা, মোমো অথবা হাঁসের মাংস টাংস পাওয়া যায়। এই যে আচার ঘর, আচারের জন্য আবার আলাদা ঘর আছে। আর এই তো লোকজন আসা শুরু হয়েছে। আমরা অনেক সকালে চলে এসেছিলাম, কিন্তু এখন সকাল বাড়ছে, বেলা বাড়ছে, আর লোকজনের সমাগম হচ্ছে। ও, একটা সাইড পর্যন্ত নারিকেল। এই শীতে আসলে তারেকের তো অবশ্যই, আমারও ফার্স্ট ভাপা পিঠা খাবো আমি। ইউ লাইক ইট? ওকে ওকে। তারেক তো অন্য বছর খায় না, ম্যারেজও বানায়, চেষ্টা করে, ম্যারেজের চেষ্টা করে তার ফিলিপিন স্টাইলে বাংলাদেশি ভাপা পিঠা বানাতে। বাট এটা আসলে আমি খেয়ে দেখবো কেমন। তো এই আচ্ছা, এটা তো সুন্দর দেখা যাচ্ছে। আর
সাইজটাও সুন্দর। নো কমেন্টস। পিঠা নিয়ে বিশেষ কিছু বলি নাই, কারণ ইটস নাথিং টু রাইট হোম অ্যাবাউট। আপনার যখনই তিনি বলেছেন যে তিনি ঢাকার উত্তরা থেকে সেখানে পিঠা বিক্রি করেন, তখন আমি বুঝেছি আসলে ভালো কিছু হওয়ার সম্ভাবনা কম। আমি আশা করেছিলাম লোকাল কেউ, হয়তো গ্রামের কেউ যদি এখানে পিঠা তৈরি করতো তাহলে হয়তো সেটা মোর অথেন্টিক হতো। এই পিঠাগুলো আসলে নট রেকমেন্ডেড। এখানে বিভিন্ন কুটির শিল্প, জামদানি, তাঁত শিল্প এগুলোর প্রদর্শনী আছে এবং বিক্রয় এখানে হয়, কিন্তু আমরা সেখানে যাইনি, আমাদের শপিংয়ের কোনো প্ল্যান নাই। তো আমরা এখন যাচ্ছি পানামনগরী হেঁটে হেঁটে। এখান থেকে 4-5 মিনিট হাঁটলেই পানামনগরী পৌঁছে যাওয়া যাবে। পানামনগরী পৌঁছে গেছি আমরা। সুবহানাল্লাহ, এটা দেখে মনে হচ্ছে যেন আমি একটা সিটিতে ঢুকে পড়ছি, মানে সেই শত শত বছর আগের, কিন্তু কি সুন্দর রাস্তার দুই পাশে এই বিল্ডিংগুলো করা হয়েছে। বেশ খুব দুঃখ যে এগুলোকে সেইভাবে সংরক্ষণ করা হয়নি, কিন্তু তারপর যা আছে এটাকে যদি সংরক্ষিত করা হয় অসাধারণ একটা ব্যাপার হবে। একটা ইউরোপ আমেরিকার মতো হইতো, এটা সংরক্ষণ করতে হয়, ওই আগের মতো ফিরে নিয়ে আসতো। ইউনিভার্সাল স্টুডিওতে কখনো জানলে তো ফারুক ভাই গেছেন, এরকম সিঙ্গাপুরে, তো এরকম নগরী বানে চিন্তা করেন। পানামনগর, এখন এখানে যা লেখা আছে এটা আপনাদেরকে একটু আমি পড়ে শোনাই, তাহলে সুবিধা হবে বুঝতে। 1000 বছরের প্রাচীন নগর সুবর্ণগ্রাম ছিল পূর্ব বাংলার অন্যতম রাজধানী ও নদী বন্দর। আজকের এই সোনারগাঁ প্রাচীন সুবর্ণগ্রাম বলে ঐতিহাসিকগণ মনে করেন। এই সুবর্ণগ্রামেই 13 শতকের স্থানীয় হিন্দু রাজা দনুজ মাধব 10 রথদেব তার শাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেন। বঙ্গ অঞ্চল মুসলিম শাসনে আসার পর থেকে 1610 সালের পূর্ব পর্যন্ত সোনারগাঁ ছিল স্বাধীন সুলতানি বাংলার অন্যতম রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র। ঔপনিবেশিক সময়কালে ও এই এলাকায় বাণিজ্য, আবাসিক ও ধর্মীয় কেন্দ্রিক স্থাপত্যকর্ম নির্মিত হয়েছে। আচ্ছা, আর সমস্তটা পড়লাম না, বাকিটা আপনারা গুগল করে জেনে নেবেন। বাট দিস ইজ মাইন্ড ব্লোয়িং, আনবিলিভেবল। কিন্তু দুঃখজনক যে এই তার, এইসব ইলেকট্রিক তার দিয়ে আসলে এটা সৌন্দর্য নষ্ট করা উচিত হয়নি। এই যে ব্রিকগুলো উপরে বসানো হয়েছে, তার নিচেই যে দরজা অথবা এই জানালার নিচে এখানে যে ব্রিকের যে আসলে এইভাবে লাগানো হয়েছে তার কিন্তু একটা কারণ আছে, সেটা হলো এর জন্য আলাদা কোনো সাপোর্ট লাগে না, এগুলো ইন্টারলকিং। এইভাবে এই একই টেকনোলজি ইউজ করে ডোম থেকে শুরু করে বিভিন্ন কিছু তৈরি করা যায়। ইভেন দেখতে পাচ্ছেন এখানে এই যে আর্চগুলো তৈরি করেছে একই থিওরি, একই সিস্টেমে, একই টেকনোলজি। ইন্টারলকিং ব্রিকগুলো এমন দিয়েছে যে একটা সাপোর্ট করছে এখানে আসলে। খুব ভোরে আসলে এটা একেবারে খালি পাওয়া যাবে। কেউ যদি শ্যুট করতে চান এবং কোয়াইট এলাকা পেতে চান তাহলে খুব ভোরে আসতে হবে, সকালে আসতে হবে। অসাধারণ এই ফিল। এখানে না আসলে কিন্তু আমাদের সোনারগাঁ যে ট্যুর সেটা কমপ্লিট হতো না। এটা ডেফিনেটলি এখানে আসতে হবে। হ্যাঁ, মায়ের কুলে ঘুম আসার যে সুখ, তারা দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়েছে। ওয়াও, মাও ঘুমে, আরেকটা ঘুমিয়ে চুষছে এখনো মায়ের নিপো। সো কিউট। শাড়ি পরা একটা মডেল থাকলে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যেত।
পুরান বিল্ডিং এর ভিতরে দিকে ঢুকছি। ওয়াও, আমার আসলে এইসব জায়গাগুলোতে আসলে একটা কথাই মনে হয়, সেটা হলো যে কোথায় তারা এখন, জিনিস রেখে গেছে, যতদিন বেঁচে ছিল এনজয় করেছে, তারপর তো সব শেষ। খুব অল্প সময়ের জন্য, তাও অনেক বছর ধরে যে এনজয় করেছে তাও না। অথচ এই জন্য আমরা মানুষ কত কিছু করি, ভাইয়ের অধিকার হরণ করি, ছেলে হয়ে বাপকে খুন করে, বাপ ছেলেকে খুন করে, ভাই ভাইকে তো খুন করেই। টেম্পোরারি, অত্যন্ত ক্ষণস্থায়ী এক সুখের জন্যে। আমি অবাক হয়ে ভাবছি যে আমার লাইফের এত লম্বা সময় পার করে দিয়েছি, কিন্তু এখানে আসা হয়নি আমার। এত সুন্দর একটা জায়গা বাংলাদেশের, আমাদের বাংলার ঐতিহ্য, আসা হয়নি কখনো। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে দেরিতে হলেও আসতে পেরেছি। এবং আমার মনে হয় বাংলাদেশের সবাই এই জায়গা দেখে ফেলেছে আমি ছাড়া। যাই হোক, তবু তো আসলাম, দেরিতে হলেও এসেছি। তো এটা নতুন বিল্ডিং আর পুরনো বিল্ডিংয়ের সংমিশ্রণ, কারণ উপর অংশটা মনে হচ্ছে পুরনো আর নিচে রেনোভেট করা হয়েছে। আর তারপরও আমি হ্যাপি যে তারপরও রেনোভেট করা হয়েছে। তো ওদিকে তো নগরের ওদিকে তো অনেক কিছু আছে। তো এই শহর সেই শত শত বছর আগের এত বড় একটা ডেভেলপড শহর। এটা একটা শহর ছিল। দেখেন অ্যাঙ্গেলগুলি দেখেন। তারিক ভাই, হ্যাঁ। কাজগুলি দেখেন। এটা তো ডিম, ওই যে কাঠ, রেলওয়ের লাইন, আর এই যে কাঠ, কাঠগুলি কি শক্ত কাঠ। তারপরে আবার যেই কাঠ সেভাবে এত বৃষ্টি, এত ওয়েদার, এত চেঞ্জ হয়েছে। আসো আসো আসো, আমি ওইটাই বলি, কিন্তু বিশ্বাস করে না। আমরা শুনে যাই। অসাধারণ ছিল এই অভিজ্ঞতা আপনার। আমি ইমোশনালি হয়ে যাই যখন পুরনো সব জায়গাগুলোতে আসি, যে ফিল করি একটা মানুষ তখন কীভাবে ছিল, তারা কত আনন্দে ছিল, এখন তারা কেউ নাই। বারবার বলছি এই ভিডিওতে, কারণ এইটা আমার মেইন ফিল। যখন আমি এই জায়গাগুলোতে আসি, এনজয় করি, ভালো লাগে, আবার মন খারাপও হয়। যাই হোক, এনজয় করলাম। এখন আমরা আরও অন্য জায়গা এক্সপ্লোর করবো। এই ছাদের খুবই সুন্দর, এই ছাদটা একদম টুপির মতো, আর খুব ইউনিক। বৃষ্টির পানি ঝরে যাওয়ার জন্য খুব সুন্দর করে বানানো। একজন ফুল মাথায় দেওয়া সুন্দরী পুরুষ দেখলাম। আসলে এটাকে আমি দোষ হিসাবে দেখবো কিনা বুঝতে পারছি না, কারণ
প্রাণী জগতে সব জায়গায় কিন্তু পুরুষটা খুব সুন্দর হয়, রং চং একেবারে খুব সুন্দর পালক থাকে, আর মেয়েরা হয় একদম সাদামাটা। শুধুমাত্র মানুষের বেলাতে দেখি আমরা মেয়েরা হয় সুন্দরী রঙিন, আর ছেলেরা হয় মোটামুটি সাদামাটা। কাজে কোনো এক ছেলে যদি তার মাথায় ফুল লাগিয়ে, কিছু বললাম না। এটা খুবই ডিফারেন্ট। এই বিল্ডিংয়ের চারিদিকে মাত্র কত 2 ফিট কি 2.5 ফিট চওড়া করে মঠ যে বলে, বিভিন্ন ক্যাসেল প্রোটেকশনের জন্য চারিদিকে পানি থাকে, সে ধরনের একটা কিছু বানানো হয়েছে। কিন্তু এটার কি ইউজ অথবা এটার কি ব্যবহার আমি ঠিক শিওর না। ওদিকে আবার পানি যাওয়ার ব্যবস্থা আছে, তো বৃষ্টির পানি যাওয়ার জন্য এই ধরনের সিস্টেম তো করার কোনো প্রয়োজন দেখি না। যাই হোক, এটা আরেকটা আনআনসার্ড কোয়েশ্চেন। বাহ, তার পেট একেবারে ভরা। তারা একেবারে ঘুম কাতরে। কুম্ভকর্ণ দেখলাম একটু আগে, এরা মনে হয় কুম্ভকর্ণের বংশধর। এখানে এই ধরনের যতগুলো জায়গায় আমি আসলে আমার মন একদিক দিয়ে খারাপ হয়ে যায়, আবার ভালো ফিল করি যেখানে আমি এসেছি, ঘুরে বেড়াচ্ছি, ইতিহাস পর্যবেক্ষণ করছি, এক্সপিরিয়েন্স করছি। বাট কিন্তু মন খারাপ হয়ে যায় যখন ভাবি, যেটা আমি অনেকবার বলেছি, যে এই মানুষগুলো একসময় কি শক্তি নিয়ে কীভাবে ছিল, কি তাদের শক্তি, কি তাদের প্রাচুর্যের ভিতরে তারা ছিল, কিন্তু সেই ক্ষমতা, সেই শক্তি এখন কোথায়, তারা কোথায় এখন? অথচ আমরা এটা ভুলে যাই। এগুলো আসলে আমাদের শিক্ষার জন্য রাখা হয়েছে, যে আমরা যেন আমাদের যে বর্তমান এই লাইফ নিয়ে বেশি ব্যস্ত না হয়ে যায়, বেশি লোভী না হয়ে যায়, কারণ আমরা কিছুই পাবো না, কিছুই নিয়ে যেতে পারবো না। অথচ আমরা তারপরও ভাই বোনকে ঠকাই, অথবা ভাইয়ের সম্পত্তি নেওয়ার জন্য ভাই ভাইকে মেরে ফেলে, বাবা ছেলেকে মেরে ফেলে, ছেলে বাবাকে মেরে ফেলে। আর তো অথচ এটা কিন্তু অত্যন্ত ক্ষণস্থায়ী একটা সম্পত্তি, একটা ক্ষণস্থায়ী একটা আনন্দ। আশা করি আমরা এখান থেকে শিক্ষা নিব। কদবেল, দেওয়া, আর এই যে একটা স্পেশাল ফল, এটা বেত গাছে হয়। আমরা বলতাম বেতুল, আর আসলে হলো বেত ফল। অনেক বছর পর দেখলাম। তো এখানে তিনি মিক্সড সব বিভিন্ন ধরনের ফলের ভর্তা বানাচ্ছেন। এবং ভাই কেমন লাগলো? টেস্ট করলাম, ভালো, খারাপ না। খারাপ না, ভালো মানে অনেক ভালো না, মোটামুটি ভালো। আচ্ছা, একেবারে খানদানি হামাম দিস্তা। এটা কত করে একটা প্যাকেট? 10 টাকা। 10 টাকার মধ্যে আবার কি ধনে পাতা আছে, প্লাস আছে নাকি ওই লেবু গাছের পাতা আছে? আচ্ছা, ধনে পাতা। পাকা দেন, খুলে দেন, একটু খাই দেখি কেমন। অনেক বছর বানিয়ে দিবেন, দেন। এটা কি বাদাম জানো? এটা বক্স বাদাম, কাঠবাদাম। আসলে তো এটা কাঠবাদাম না, কিন্তু এখানে কাঠবাদাম নামে এটা পরিচিত। আর এই যে আমার ডেউয়া দিয়ে ভর্তা হচ্ছে। আই হোপ মামার হাতে ম্যাজিক নাই। যাই হোক, বাবা মশলা কম দিন, ঝাল কম দিন, আরো কম বাস সামনে। হায় রে, ধনে পাতা সব দিয়ে বিশেষ দেউয়া ভর্তা। আমার এই কটা বড়ই ভর্তা করে দেবেন পরে। আচ্ছা, দেউয়া ভর্তার পরে চুয়া লাগে না। আর ভাই, এটাকে বলে কাঠবাদাম। আসলে এটা তো কাঠবাদাম না, এটা একটা বক্স বাদাম, বক্স নাট বলে মনে হয় বলে এটাকে। কাঠবাদাম, হ্যাঁ বলে, কিন্তু আসলে এটা কাঠবাদাম না। বড়ি ভর্তা খেয়ে পাইছে, দেউয়া ফল, চুয়া লাগে না। এগুলি কত করে? এটা 10 টাকা। একটা বানর সারাদিন এই টক দেওয়া খাওয়ার পর যখন আবার ওই নারকেলটাও, তার দাঁত তো চুকা হয়ে গেছে, কারণ নারকেলও চুকা লাগে। এই তো সেখান থেকে এই গল্পটা এসছে, যে দেউয়াটা ফল, সোয়া লাগে নারকেল। আমার দেউয়া ভর্তা হচ্ছে এখানে।
এটা ফারিপার দেউ অবস্থা। এই দেউয়া ভর্তা। টক হলে ভালো লাগছে। বেশি টক, ভেবেছিলাম একটু মিষ্টি মিষ্টি হবে, টক টক মিষ্টি হবে না, বেশি টক। আহা কি রোমান্টিক নদীর ঘাটে কন্যা আসে জল ভরিতে কলসে। আমরা এখন আনন্দ বাজারে আছি, এখানে লোকাল একটা বাজার আছে, সেখানে তার তো খুব শখ বাজারের রসগোল্লা খাবে। তারপর আমরা মামাঘাট যেতেও পারি, ইলিশ খেতে এখনো শিওর না। তো মিউজিয়াম থেকে আনন্দবাজার অনেক সময় লাগলো, আর ট্রাফিক জ্যাম, গ্রামের রাস্তায় যে ট্রাফিক জ্যাম হতে পারে এখানে না আসলে বোঝা যেত না। যাই হোক, এটাই সেই আনন্দবাজার, এই জায়গাটার নামই আনন্দবাজার। তার এখানে একটা বাজার আছে, আর ছোটোবেলার মতো আটা ভাঙাতাম এরকম বেশি নেই। তো বাজার আসলেই অন্যরকম মনে হয়। ছোটোবেলা আমাদের বাড়ির পাশে যে হাট বসতো, আমরা চাচতো ফুফাতো ভাই বোনেরা সবাই মিলে সেই হাটে ঘোরাঘুরি করতাম, এবং সে হাটের যে কোলাহল, হইচই, লোকজনের যে ব্যস্ততা, সেটা খুব এনজয় করতাম। তো তারেকের খুব শখ যে বাজার দেখবে, তা আমরা চলে এসেছি এখানে এই আনন্দ বাজারে। তো বাজার তো বাজারই, বাংলাদেশের যেখানে যান গ্রামের বাজার যেরকম হয় সেরকমই। তারপর ভালো লাগে, এত এত ফ্রেশ সবজি দেখলে কার না ভালো লাগে। শুটকির বাজার, শুটকির যে সুগন্ধ, আহা। নোনা ইলিশ, মোটকেতে আসে চাপা। সভাপতি তালতা আছে বাইরে কি খেজুরের গুড় না আখি গুড়? এটা আখের গুড়। আখের গুড়, এই যে এটা হলো খেজুরের গুড়। আচ্ছা, তাহলে এটাও আখের গুড় না? আচ্ছা আচ্ছা, আখের গুড় যেরকম লাল টকটকা, এটা ভয়ঙ্কর রীতিমতো, নিঃসন্দেহে রং দেয়া। ছোটবেলার মেলাতে যেরকম বিভিন্ন ধরনের যে ভাজা পুরি বিক্রি হতো, এ বাজারে বিক্রি হচ্ছে। কাঠের বাজার, ও এই কাপগুলি কিন্তু আসলে খাওয়ার জন্য না, এগুলি এটাকে সেচে যে রস বের হয়, সেই রস দিয়ে জাল, মাছের জালে লাগায় ওয়াটারপ্রুফ হওয়ার জন্য এবং শক্ত হওয়ার জন্য, প্লাস নৌকায় যা এটা ওয়াটারপ্রুফিংয়ের জন্য, নৌকার আউটসাইডে এটা লাগায় এবং কালো হয়ে যায় লাগানোর পর। এটা কষ্টটা ওয়াটারপ্রুফ। আহা, ও হো, পোতা মিষ্টি, এটা পোতা মিষ্টি, এটা পোতা মিষ্টি। রসগোল্লা খাবে না তুমি তারেক? নাও রসগোল্লা খাও। এইটা তো খেতে মন চায়। এখন ছোটবেলা থেকে আমার অনেক পছন্দের এই মিষ্টিটা, এই যে বাইরে হালকা হালকা চিনি দেয়া, ফ্লেভার পার অসাধারণ মজা। ছোটবেলার ফ্লেভার পেয়েছি। তারেক তার রসগোল্লা খাবে এখন। মুসলিম সুইটস নাম লেখা আছে। এত বড়টা কে খাইবো? না না, আমি খেতে পারবো এটা। ওই একটা রসগোল্লা তুমি খাই দেখো। এই রসগোল্লা একটা ক্রিকেটের বলের মতো। এত বড়টা বাবা, এত বড়টা খাওয়া যাবে না, এটা বেশি বড়। ভাই ও খাইতে চেয়েছে রসগোল্লা, সে ইনসিস্ট করতেছে এটা খাওয়ার জন্য। যদি আমরা বলছি আমরা রসগোল্লা খাবো, তাও দিবে না, জোর করে এখন খাচ্ছি। ইউ লাইক ইট সো মাচ? আসলে রসগোল্লা বন্ধ ভাই, তাহলে আমাদের আরো দুইটা দেন। না, আমি খাবো। ও তাহলে আরেকটা দেন। আচ্ছা আমি একটা খাই।
ভাই এটা আমার খাওয়ার সাহস না, এটা বেশি বড়, তারেক ভাই খেতেই হবে এই মিষ্টি। আমি চাইলাম রসগোল্লা, আমার এটা খেতে হবে। এটা হলো মিনি কুল বালিশ, ছোট্ট কুল বালিশ। ওয়াও, এত জোরাজোরি করে খাওয়ানোর, মিষ্টি একটু বেশি, কিন্তু আসল মিষ্টির যে ফ্লেভার 100% আছে, কিন্তু মিষ্টি একটু বেশি, মিষ্টি একটু বেশি। চিনির মিষ্টি তো চিনির মিষ্টি এই দেখো। না 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 না, এটা তুমি খাও, এটা তোমার। হ্যাঁ, আমি ডান, আমার মিষ্টি আমি ডান। কোনটা ভালো, এটা ভালো না রসগোল্লাটা ভালো? এটা ভালো। এটা ভালো, এই জন্য জোর করে খাওয়া সেটা। থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক হয়েছে, এটা ভালো। না আপনার বিল কত আছে টোটাল? দিয়ে দিচ্ছি। ভালোই ভালোই এনজয় করলাম এই আনন্দ বাজার। বাজারে এসে বাজারের খাবার খাওয়ার এটা আলাদা একটা আনন্দ, আলাদা একটা স্বাদ, এবং যে স্যাটিসফ্যাকশন সেটা অন্য ধরনের। পান খাবেন কেউ? পান, কিলি পান? ও বাঙ্গি, বাঙ্গি উঠে গেছে বাজারে। একটা পোতার সমান, তবে এই পোতা সেই পোতা না। বাহ বাবা, সাইজটা বুঝালেন। এই হাটে শেষ হয়েছে সামনের নদীতে, সামনে মেঘনা নদী, মেঘনা নদীর পাড়েই এই হাট আনন্দ বাজার। কামার খানা ছাড়া, কামার শালা ছাড়া কোনো বাজারই কমপ্লিট হয় না। এর সেই কামারের ছুরি, দা, বটি, এগুলো দোকান। বাঁশ বাজার, বাঁশ লাগবে, বাঁশ তৈল ছাড়া কাল লাগবে বাঁশ। বেদের নৌকা নাকি? বেদের নৌকা না, কি মজা মেঘনার পারে। আমাদের হাট অ্যাডভেঞ্চার শেষে আমরা এখন যাচ্ছি মামাঘাট পদ্মার ইলিশ খেতে, অথবা মেঘনার ইলিশ বলেই হয়, ইলিশ খাবো আমরা মামাঘাটে যেয়ে। কত হইলো? একেবারে গাছ পাকা একটা টমেটো। এখন কীভাবে গাছ পাকা? কারণ এটা একেবারে ফ্রেশ, এটা দেখতে পাচ্ছেন বোটাটা একেবারে ফ্রেশ। এটা খেতে হবে কেমন? সে বললো যে সে মাত্র ক্ষেত থেকে নিয়ে আসছে। হাইব্রিড তো, লোকালটা নাই। একেবারে আমাদের দেশি আসল টমেটো, সুস্বাদু। আমরা আসলে এটা তো আমার আব্বুর বিজনেস, আমরা পড়াশোনা করে ভর্তা বানাবে, এটা ভর্তা। হ্যাঁ পাটনা বলে দেবো। নতুন জিনিস দেখলাম, এখানে দোতলা রেস্টুরেন্ট এখন পদ্মার ভালো ভিউ পাওয়ার জন্য। দুলা দুলা পুরা পুরা আমরা কই দুলা চাউল পাকার জন্য। চাল পাওয়ার জন্য না, এক পুরা চাল দাও। রং দিয়ে ভরে ফেলছে সব গার্মেন্টসের ডাই, কোনো ফুড কালার না, এগুলি মশলাও না। ওকে, কাটো ভাই, কাটো। অলমোস্ট 1 কেজি, এটার দাম নেবে
কত 2300 টাকা কেজি। জি কিরণ বুঝছো আমি তোমার কি কইছি তুমি জানো আমি সবাই তো করবো না স্যার। একের মাছ ইয়া করতে হবে না বুঝছেন, দেখেন দেখেন আপনার মাছ না ইলিশ মাছের নিয়ম হয়েছিল ইয়া ইলিশে কোনো ডিম নাই এই সিজনে, কিন্তু মাছটা মনে হচ্ছে অনেক পুরনো। এক হাত লম্বায় হামাম দিস্তার সাইজ। লেজের ভর্তা হচ্ছে। বাবা ঝাল কম দিও। জাল কম হ্যাঁ জাল কম স্যার কাঁচামরিচ দাও দিলাম স্যার। এমন দেওয়ার জন্য আমি করতেছি প্রসেসিং করতেছি। আমি যেটা চাইতেছি ভাইয়া ওটা হলো খেয়ালটা হবে কালার কালার আপনার জন্য আজকে যে একটা সার্ভিস তার উপর দিই মাঝিয়া ঝাল কেমন? তার কম দিচ্ছি আপনি বলছেন কম দিচ্ছেন পারফেক্ট পারফেক্ট। তাহলে ঠিক আছে, ঠিক আছে। আর দিতে লেসটা মিসিং। জি জি 10টা মিনিট এইসে থাকবে টাকা বোঝা যাবে না। কি বলতে কাকা এটা লেজ ভর্তা ও সালাদ স্যালাড ডালটা সবসময় অনেক মজার হয়। যাই হোক, ইলিশ মাছ, হ্যাঁ ডালের আগে এটা লেজ ভর্তা লেজ ভর্তা সব তারাকে প্রিয়, আমার মতোই ডালাকে। তার ডালটা কেমন? না খাইয়ে বলো কেমন। ঘন ডাল, হ্যাঁ। মাছ খাওয়ার আগে আমিও ডাল আর এই লেজের ভর্তা আগে ট্রাই করব, পরে মাছ। ডালটা এখানে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলোতে আমি ডাল খেয়ে সন্তুষ্ট। ডালটা সবচেয়ে খুব মজার হয়। ব্যাগটা লেবু দাও। থ্যাংক ইউ। একটা লেবু। মুকুল ভাই থ্যাংক ইউ। খেতে বসো, তুমি খেতে বসো। গাদায় মাছ খেবো না, এটা কথা হইলো
আচ্ছা মাছটা একটু খেয়ে দেখায় কেমন, এই যে মাছ। আমি ভেয়ার দু না, আমি দেখে মনে করেছিলাম যেটা পুরনো। হ্যাঁ বেশ, যেরকম একদম ইলিশ মাছ একেবারে সাদা হওয়ার কথা সেরকম সাদা ছিল না মাছটা, কিন্তু খেতে খারাপ না, খেতে ভালো। সফট আছে। তারেক এসছে মাত্র 1 সপ্তাহের জন্য, 1 সপ্তাহ না এরকম 6 দিন, 6 দিনের জন্য। এই কম সময়ে ওর যে বাংলাদেশে যে কত কত জিনিসের কত শখ, তো ওর এই অল্প সময়ে এতগুলো শখ কি আদৌ মেটানো সম্ভব? সেই খেজুর রস খেতে হবে, তারপর হাঁসের মাংস খেয়েছি মাশাল্লাহ, তারপর পদ্মার ইলিশ, এরপরে মাওঘাট ইলিশ, এরপরে যেন একটা যেন কি, ও সোনারগাঁ বেড়াতে গেলাম, মিষ্টি সেই হাটের মিষ্টি খেতে হবে। তো পরে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সোফার সবই করতে পারছি। এখনও আমাদের রস খাওয়া হয়নি, ইনশাল্লাহ আমরা পিএইচপির সোহেল ভাইয়ের যে নিজস্ব বাগান আছে তাদের প্রোটেক্টেড রস, সেটা ইনশাল্লাহ আমরা খাবো, আপনাদের সাথে শেয়ার করব। আর তারেক ভাই কিছু বলবা? দুইটা কেমন? গুড। আমার কাছে তো ভাই সবই ভালো লাগে, কিন্তু চামচটা একটু ভালো হওয়া উচিত ছিল, এত বেশি পাতলা যেটা খেতে গেলে চামচ বাঁকা হয়ে যায়। খাওয়ার সময় ভালো লাগে, পরে বোঝা যায়। যাই হোক, আশা করি আপনারা এনজয় করেছেন আমাদের এই দিন আমাদের সাথে। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।